আপনাদের স্বাগত জানাই বোঝেকম.com এর অডিও স্টোরি পর্বে। আমাদের আজকের গল্প অধ্যাপক গোপাল চক্রবর্তীর কলমে যে ফুল না ফুটিতে। তখন বিকেল। ভাঙা মন্দিরের চাতালে বসেছিল অনাদি আর পারুল। অনাদি ঘোষাল উচ্চ মাধ্যমিকে সম্ভাব্য তৃতীয় স্থানের অধিকারী, নিতান্ত গরিব ঘরের ছেলে। মিডিয়ার দৌলতে রাতারাতি বিখ্যাত হয়ে গেছে। জয়েন্টেও ভালো র্যাঙ্ক পেয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছে। কাল হোস্টেলে চলে যাবে, পরশু থেকে ক্লাস। বর্ধমানের এক অজপাড়াগা রতনপুরের ছেলে। কলকাতা শহর দেখেছে সাকুল্যে 3 বার। সেই কলকাতায় কলেজের হোস্টেলে থাকতে হবে এবার থেকে। বাবার ছোট একটা মুদিখানা, আর তার উপর নির্ভর করে 6 জনের সংসার। বাবা, মা, ঠাকুমা আর অনাদিরা 2 ভাই 1 বোন। অনাদি বড়, অনাদির পর শঙ্কর, আর সবার ছোট লক্ষ্মী। ভাই বোনেরা সবাই পড়াশোনায় ভালো। শঙ্কর রতনপুর আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 9ম শ্রেণীর ফার্স্ট বয়। লক্ষ্মীও ক্লাস 7-এ পড়ে। কোনো মাস্টার ছাড়াই বরাবর ভালো রেজাল্ট করে এসেছে। আবার কবে আসবে? ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শেষ হলে 6 মাস পরে। পুজোর ছুটিতেও আসতে পারি 2-4 দিনের জন্য। এই জানো, ছুটিতেও পড়া থাকবে। এতদিন তোমাকে দেখতে পাবো না। এই 6 মাস দেখতে দেখতে কেটে যাবে, আর পুজোর ছুটিতে তো দেখা হচ্ছেই। তোমার তো সময় কেটে যাবে, তোমার পড়াশোনা আছে, কলকাতায় কতজনের সঙ্গে আলাপ হবে, কত বন্ধু বান্ধবী জুটবে। বন্ধু জুটবে কিনা জানি না, তবে বান্ধবী নিশ্চয়ই জুটবে না। কারণ এই অগামার্কা কেউ ভূতের সঙ্গে কলকাতার কোনো মেয়ে বন্ধুত্ব করবেই না। যাক, শুনে খানিকটা নিশ্চিন্ত হলাম। পারুল, বলো। আমার এই ভালো রেজাল্ট করার পেছনে তোমার অবদানটাই কিন্তু সবচেয়ে বেশি। তুমি আমাকে প্রথম বড় হওয়ার স্বপ্ন দেখিয়েছ। বাবার কাছ থেকে বই কেনার টাকা নিয়ে নিজে বই না কিনে আমার জন্য বই কিনে দিয়েছ। আর এবারও তুমি টাকার ব্যবস্থা না করে দিলে আমার অ্যাডমিশনই হতো না। এসব আমি তোমার জন্য করিনি মশাই। মেয়েরা কিন্তু বড় স্বার্থপর। এসব আমার ভবিষ্যতের পুঁজি। এই নাও। পারুল নিজের গলা থেকে সোনার চেনটা খুলে অনাদির হাতে দিয়ে বলল, এটা সব সময় পড়ে থাকবে, তাহলে সব সময় আমার কথা মনে হবে। এটা তুমি রেখে দাও পারুল, আর আমাকে ছোট করো না। এটা না হলেও তুমি সব সময় আমার অন্তরে থাকবে। তুমি একথা বলতে পারলে আমি তোমাকে ছোট করছি? নয়, তুমি আমাকে এত কিছু দাও, বিনিময়ে আমি তোমাকে কি দিতে পারি? বলেছি তো, আমার সব পাওনা ভবিষ্যতের জন্য তোলা থাকলো। হঠাৎ পারুল অনাদির পায়ে হাত দিতে অনাদি হাত দুটো ধরে বলল, ছি। সবার সামনে পায়ে হাত দিতে লজ্জা করবে, তাই প্রণামটা সেরে রাখলাম। সন্ধে হয়ে এলো, এবার বাড়ি যাও। বাবা হয়তো খোঁজাখুঁজি করবেন। বাবা বর্ধমান গেছেন, কোর্টের মামলা আছে, ফিরতে রাত হবে। মায়ের কাছে তোমার জন্য আলাদা করে চিঠি দেব, নিয়ে নিও। আর তুমি আমার হোস্টেলের ঠিকানায় চিঠি দিও। প্রথম চিঠিতে আমি ঠিকানা জানিয়ে দেব। দুজনে পাশাপাশি চলেছে। নির্জন গ্রাম্য পথে
সন্ধ্যা নামছে। অনাদি বলল, পারুল, বলো। তোমাকে ভীষণ আদর করতে ইচ্ছে করছে। যা, দুষ্টু কোথাকার। সেই রাতটা মায়ের ঘুমই হয়নি। সারা রাত ধরে শুধু গোছগাছ, খোকা কোন জিনিসটা ভালোবাসে, কোন জিনিসটা খোকার প্রয়োজন। খোকা, তো থালা বাটি গ্লাস তো দেওয়া হয়নি। মা ওসব হোস্টেল থেকে দেবে, নিজের নিতে হবে না। তা বললে কি হয় বাবা? ওরা কখন দেবে? তুই নিজেরটা নিজের কাছে রাখবি, কখন দরকার হবে। হ্যাঁ রে খোকা, লেপটাও দিয়ে দিলুম, বুঝলি? তুমি যে কি মা, এই জুন জুলাই মাসে একটা লেপ নিয়ে গেলে সবাই হাসাহাসি করবে যে। তা করুক গে, তোমার যেরকম ঠান্ডার ধাত, যদি কোনোদিন রাতে হঠাৎ ঠান্ডা লাগে কি গায়ে দেবে শুনি? না বাপু, তুমি লেপটা নিয়ে যাও। হ্যাঁ রে খোকা, শোবার জন্য খাট, পড়ার টেবিল, চেয়ার ওরা দেবে তো? হ্যাঁ মা, সব দেবে। মশারি, মশারি দেবে তো? না, মশারি মশারি মনে হয় দেবে না। কেন দেবে? আমার ছেলেকে মশা খাবে তো ওদের কি? নতুন মশারি কিনে এনেছি একটা, বিছানার বান্ডিলের সঙ্গে দিয়ে দিয়েছি। বড় প্লাস্টিকের কৌটোয় চিড়ে আছে, আর হরলিক্সের বয়ামে চিনি। সকালে ভিজিয়ে খেয়ে নিও, ভুলে যেও না। আর শোনো, খাবার সময় পেট না ভরলে একটু চেয়ে নিও, লজ্জা করো না যেন। তোমার কোনো চিন্তা নেই মা, পেট না ভরলে আমি ঠিক চেয়ে নেব। হ্যাঁ রে খোকা, ওখানে তোর জামা কাপড় কে কেচে দেবে? কেউ না, ওখানে নিজেদের জামা কাপড় নিজেদেরকেই কাচতে হয় মা। ও মা, তুই জামা কাপড় কাচবি কি রে? কোনোদিন তো কাচিস নি। ও আমি ঠিক পেরে যাব মা। খোকা, তুই একা তো কখনো থাকিস নি, সব সামলাতে পারবি তো? পারবো মা। জানো মা, তোমাদের মতো মায়েদের জন্যই কবিগুরু লিখেছিলেন, 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে, মানুষ করনি। জানি নে বাপু, ওসব পদ্য টদ্য আমার কেমন ভয় করে। ততক্ষণে অনাদির বাবা করুণা সিন্ধুও দোকানপাট বন্ধ করে ঘরে এসেছেন। অনাদির মায়ের কথা শুনে বলেন, এত ভয় কিসের তোমার অনাদির মা? ছেলে বড় হয়েছে, তাকে তো ছাড়তেই হবে। মাত্র 5টা বছর, তারপর তোমার ছেলে ইঞ্জিনিয়ার হয়ে ফিরে আসবে, এই অঞ্চলের প্রথম ইঞ্জিনিয়ার। হ্যাঁ খোকা, তোর ওই বই কেনার টাকাটাও জোগাড় হয়ে গেছে বুঝলি, আর আগামী বছরের মাইনেটাও। তুই বরং টাকাটা সঙ্গে করে নিয়ে যা, সাবধানে রাখিস। আর তোর কলেজের কাছাকাছি কোনো ব্যাংকে রেখে দিস, দরকার মতো তুলে নিতে পারবি। বাবা, সত্যি করে বলো তো, তুমি এত টাকা কোথায় পেলে? ও ও ও থাক থাক, ও সব তোর শুনতে হবে না। না, বলো বাবা, এত টাকা তুমি কোথায় পেলে? ষষ্ঠীতলার 1.5 বিঘে জমিটা বন্ধক রেখেছি। কি সর্বনাশ করেছো বাবা? সারা বছর সবাই খাবে কি? আমাদের চাষের জমি বলতে তো ওইটুকুই। ও নিয়ে তুই ভাবিস না বাবা, মাত্র 4টে বছর, ও ও কোন রকমে কেটে যাবে। কিছু টাকা আমিও হাতে রেখেছি,
এই দোকানের পুঁজিটা আর একটু বাড়াবো। জমিটা তুমি বন্ধক রাখলে? কি করি বল, কেউ তো এতগুলো টাকা একসঙ্গে ধার দিতে রাজি হলো না। হয়েছে, এবার একটু হাত মুখ ধুয়ে এসো দেখি। তোমার জন্য ছেলেটারও এখনো খাওয়া হয়নি। শঙ্কর আর লক্ষ্মীকে খাইয়ে দিয়েছি। এসো, ছেলের সঙ্গে বসে আবার কবে খাবে? মা, তোমার খাবারটাও নিয়ে এসো, আমরা একসঙ্গে বসে খাবো। অনাদি যা যা খেতে ভালোবাসে তার কিছু রান্না করতে বাকি রাখেননি মা। পোনা মাছের টক, কুচো মাছ ভাজা, মুরগির মাংস কষা করে। মা, তুমি পারো বটে, এত খাওয়া যায়? আবার কবে খাওয়াবো? মা, তুমি এমন ভাব করছো যেন আমি দেশান্তরী হয়ে যাচ্ছি। বালাই ষাট। আর খেতে পারবো না মা, তুমি ওই নরম টুকরোটা বাবাকে দাও। হ্যাঁ হ্যাঁ, ওইটা, ওতে হার নেই। মা, শঙ্কর আর লক্ষ্মীকে দিয়েছ তো? লক্ষ্মীটা তো আবার ঝাল খেতে পারে না, পেরেছে খেতে? হ্যাঁ বাবা, হ্যাঁ। মা, ঠাকুমা কিন্তু আমার সঙ্গে একটাও কথা বলেননি। ঠাকুরমার কষ্টটাই তো সবচেয়ে বেশি। তোর জন্মের পর থেকে মুহূর্তের জন্য চোখের আড়াল করেননি তোকে। সকাল 7টা বাজতে না বাজতে মতিমণ্ডল বলদের গাড়ি নিয়ে হাজির। অনাদি বলল, কি করেছো বাবা? এইটুকু পথ তো হেঁটে যাওয়া যেত না? বলিস কি রে, এত মালপত্র নিয়ে হেঁটে যাওয়া যায় নাকি? সত্যি মালপত্র কম নয়। বিছানার বান্ডিল, সুটকেস, হাত ব্যাগ, নাইলনের ব্যাগে কি সব টুকিটাকি ভরে দিয়েছেন মা। সাতগাছিয়া থেকে বাসে বর্ধমান স্টেশন, বর্ধমান থেকে ট্রেনে হাওড়া। বর্ধমান লোকালটা ফাঁকাই ছিল। বাবার ইচ্ছে ছিল অনাদিকে হোস্টেলে পৌঁছে দিয়ে আসেন। অনাদি আপত্তি করেছিল। তোমার আর কষ্ট করে যেতে হবে না বাবা, আমি তো সব চিনে এসেছি, আমার যেতে কোনো অসুবিধা হবে না। আসলে বাবার গিয়ে আবার ফেরা এই গরমে কষ্ট হবে। তাছাড়া কলকাতার পথঘাটও তো চেনেন না বাবা। বাবা বারবার বলে দিয়েছিলেন, স্টেশনে নেমে কুলি নিয়ে নিবি কিন্তু, আর কুলিকে চোখে চোখে রাখবি। শুনেছি অনেক সময় ওরা মালপত্র নিয়ে পালিয়ে যায়। আর হোস্টেল অব্দি ট্যাক্সি নিয়ে নিবি। ঠিক আছে, নিয়ে নেব, তুমি সাবধানে থাকবে, আর দাঁতটা তুলে নিও। শোন, ওখানে একটু দুধের ব্যবস্থা করে নিবি। রোজ অন্তত 1 পো করে হলেও দুধ খাবি। ততক্ষণে ট্রেন চলতে শুরু করেছে। বাবাও অনাদির হাত ধরে হাঁটছেন। ট্রেনের গতি বেড়েছে। অনাদিও এগিয়ে গেল। বাবা চোখের জল বুঝলেন। বাবা এক সময়ে অদৃশ্য হয়ে গেলেন। এই 19 বছর বয়স পর্যন্ত অনাদি বাড়ির বাইরে কখনো থাকেনি। বছরে 2 বার মামার বাড়ি, তাও মায়ের সঙ্গে। আজ দুপুরের খাবারটাও মা টিফিন ক্যারিয়ারে দিয়ে দিয়েছেন। আজ রাত থেকে মায়ের হাতে রান্না আর খাওয়া হবে না, তার বদলে খেতে হবে হোস্টেলের মেসে। যখন তখন মাকে আর দেখতে পাবে না। ভাই বোনের সঙ্গে খুনসুটি করা চলবে না। আর পারুল, এইবার মনটা হু হু করে উঠল অনাদির। এইবার প্রথম ইচ্ছে হলো কাজ নেই অত দূরে গিয়ে, তার চেয়ে বর্ধমানের কোনো কলেজে বরং। অনাদি, হঠাৎ মেয়েলি কণ্ঠস্বর শুনে চমকে উঠল অনাদি। দেখে
সামনে দাঁড়িয়ে নীলা, নীলা চৌধুরী, অনাদের সঙ্গে একই স্কুলে পড়তো। নীলা, তুমি কোথায় চললে? কলকাতায়। তুমি? আমিও। কোথায় ভর্তি হলে? যাদবপুরে। তুমি? আমি এখনো কোথাও ভর্তি হইনি। শরীরটা ভালো নেই, কলকাতায় যাচ্ছি ডাক্তার দেখাতে। কি হয়েছে তোমার? জানি না, মাঝে মাঝে মাথায় ভীষণ যন্ত্রণা হয়। এখানকার ডাক্তার কিছু বলতে পারছে না। ট্রেনটা কোনো স্টেশনে থামলো। খানিকটা দূরের একটা সিট থেকে এক প্রৌঢ় ভদ্রলোক ডাকলেন, নীলা। আমি এখানে বাবা। চলো আমার বাবার সঙ্গে পরিচয় করিয়ে দিই। অনাদি উঠতে ইতস্তত করছিল। নীলা বলল, তোমার সিটে কেউ বসবে না, এই ব্যাগটা রেখে দাও। অনাদিকে প্রায় টেনে নিয়ে গেল নীলা বাবার কাছে। বাবা, এ হচ্ছে অনাদি, আমাদের ক্লাসের ফার্স্ট বয় ছিল। এবার তো জানোই সারা পশ্চিমবঙ্গে ওর 3rd পজিশন। অনাদি নীলার বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করল। থাক বাবা থাক। হ্যাঁ, তোমার কথা তো শুনেছি, কাগজেও পড়লাম। ভালো, খুব ভালো রেজাল্ট করেছো। তা কি নিয়ে পড়ছো? কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। ভালো, খুব ভালো। তা কোথায় থাকবে? হোস্টেলে। ও, অনাদি, তুমি আমাদের সঙ্গে খেয়ে নাও। না, মা অনেক খাবার দিয়েছেন, না খেলে সব নষ্ট হবে। ঠিক আছে, এখানে নিয়ে এসো, আমরা একসঙ্গে খাবো। দেখি তোমার মা কি দিয়েছেন। অনিচ্ছা সত্ত্বেও টিফিন ক্যারিয়ারটা নিয়ে আসতে হলো। দুপুরের ট্রেন, প্রায় সিটি ফাঁকা। নীলাদের সব দোকানের কেনা খাবার। অনাদির মায়ের তৈরি খাবারগুলি নীলার খুব পছন্দ হয়েছে। সে একাই অনেকটা খেয়ে নিয়েছে। অনাদিকেও খেতে হলো ওদের খাবার। নীলার বাবা তারা কোথায় উঠবেন সেই ঠিকানা দিয়ে বারবার আসার কথা বললেন। বড় লোকের মেয়ে নীলা, স্কুলে কোনোদিনও ভালো করে কথাও বলেনি। আজ ভালো রেজাল্ট করার সুবাদে নীলার কাছে অনাদির গুরুত্ব যেন রাতারাতি বেড়ে গেল। হাওড়া স্টেশনে ট্রেন ঢুকতেই মালপত্র কুলির মাথায় চাপিয়ে অনাদি বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে নীলারাও। ট্যাক্সি পেতেও দেরি হলো না। নীলা আবার বলল, আসবে কিন্তু, ঠিকানাটা হারিও না। নীলারাও সঙ্গে সঙ্গে ট্যাক্সি পেয়েছিল। চিরদিনের মুখ ছোড়া সর্বত্রই অবাঞ্ছিত। পেছনের সারির অন্যতম স্ত্রী অনাদি ঘোষালেরও মনে হলো তার গুরুত্বও যেন হঠাৎ বেড়ে গেছে। নিজেকে অনেক দামি বলে মনে হলো তার। রেজাল্টের পর, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়ে বাড়ি যাওয়ার পর গ্রামের বড়রাও সেদে সেদে হাসি মুখে কথা বলছে। ট্যাক্সি ততক্ষণে ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঢুকে পড়েছে। হোস্টেল চিনে নিতেও বিশেষ অসুবিধা হয়নি। হোস্টেলের অফিসের একজন কর্মচারী তার রুমে পৌঁছে দিয়েছিল। দোতলায় 2 বেডের ছোট ঘর। পেছন দিয়ে গেছে রেল লাইন। এই লাইন কোথায় গেছে তা কে জানে। দুটো খাটই ফাঁকা। অফিসের কর্মচারীটিকে জিজ্ঞাসা করল অনাদি, আমার কোন বেড? ওই ও পাশেরটা। মনে মনে এটাই চেয়েছিল অনাদি। বাড়ির শেষ প্রান্তের ঘর, পাশে বড় জানালা, দক্ষিণের হাওয়া। এই ঘরে এই বেডে শুয়ে কাটাতে হবে 4-4টে বছর। কর্মচারীটা চলে গেল। অনাদি
বিছানাটা খুলে ছোট খাটের ওপর পেতে ফেলে। বইপত্র খাতা কলম বের করে সব গুছিয়ে রাখে। সামনেই বাথরুম। বাথরুমে ঢুকে হাত মুখ ধুয়ে আসে। তারপর দরজাটা ভেজিয়ে বিছানায় শুয়ে পড়ে। ব্যাগ খুলে বের করে পারুলের দেওয়া সোনার চেনটা। এখনো যেন এটাতে পারুলের হাতের স্পর্শ লেগে আছে, লেগে আছে গায়ের গন্ধ। অনাদি চেনটা গালে ঠোঁটে বুলাতে থাকে। তারপর এক সময় চোখে ঘুম লেগে আসে। যখন ঘুম ভাঙল তখন সন্ধ্যা। এবার বেশ খিদেও পেয়েছে। এবার একবার বেরোনো দরকার, কিছু খেতে হবে, আর রাতের খাবার ব্যবস্থাও করতে হবে। দরজায় তালা দিয়ে অফিসে এসে টাকা জমা দিয়ে খাওয়ার ব্যবস্থা করে নিতে হলো। তারপর সামনের রাস্তায় বেরিয়ে দুটো টোস্ট, এক কাপ চা, তারপর ঘুরে বেরিয়ে আবার সেই ঘর। 9টায় হোস্টেলের খাওয়ার ঘরে খাওয়া শুরু। অনাদি একপাশে একটা চেয়ারে বসল। ছুটির পর এখনো হোস্টেলের আবাসিক ছাত্ররা সব আসেনি, ভিড় নেই। এখানে ওখানে কয়েকজন খাচ্ছে, আবার জনাগত গল্প করছে। অনাদিও খেতে শুরু করলো। খাওয়া শেষ করে ঘরে এসে বসল। কাল রাতে মায়ের রান্নার কথা মনে পড়ল। মা, বাবা, ভাই, বোন, পারুল এখন অনেক দূরে। ইচ্ছে করলেও এখনই ছুটে ওদের কাছে যাওয়া সম্ভব নয়। ওরা সবাই অনাদির কথা ভাবছে। পারুলের চেনটা বালিশের নিচ থেকে বের করে আবার গালে ঠোঁটে বুলোতে থাকে অনাদি। দরজায় টোকা পড়ে। এত রাতে কে আসতে পারে? এখানে কেউ তো তাকে চেনে না। চেনটা বালিশের নিচে রেখে দরজা খুলে দিল অনাদি। সামনে দাঁড়িয়ে 4-5টা ছেলে। খাওয়ার ঘরে কিছুক্ষণ আগে ওদের দেখেছে। ইউনিভার্সিটির ছাত্র নিশ্চয়ই। তাদের মধ্যে কালো মোটা বেটে ছোট ছোট চোখ ছেলেটা বলল, নতুন বুঝি? হ্যাঁ, আজ এসেছি। কোন ডিপার্টমেন্ট? কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং? কোন কলেজ থেকে পাস করেছিস রে? কলেজ থেকে নয়, স্কুল থেকে। সাতগাছিয়া উচ্চ মাধ্যমিক স্কুল, বর্ধমান। এ তো সালা দেখেই তোকে বোঝা যাচ্ছে গা থেকে এখনো স্কুলের গন্ধ যায়নি। রাগে অনাদির শরীর রিরি করে উঠল। বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অকারণে এত কুৎসিত আচরণ কোনো শিক্ষিত ভদ্র সন্তানদের হতে পারে? তবুও বলল, আপনারা কারা? আমি জানি না, চিনি না আপনাদেরকে। কিন্তু প্রথম পরিচয়, এ কি ব্যবহার আপনাদের? দেখে যা তপাদা, এ শালা তোমাকে চেনে না। এই ক্যাম্পাসে তপেশ বোসকে চেনে না এমন মাল একটা খুঁজে পাবি না রে। আর তুই শালা তপেশ বোসকে চিনিস না? দেখুন, আমি এখানে পড়াশোনা করতে এসেছি। পড়াশোনা করতে এসেছে? তা আমাদের বাইরে দাঁড় করিয়ে রাখবি নাকি? এই বাহ, রুমখানা তো ভালোই বাগিয়েছিস। এই তপাদা তপাদা, এদিকে এদিকে, বিছানাটায় বসো, বিছানাটায়। বসকে সিগারেট টিগারেট দে। আমি সিগারেট খাই না। তোরাও না সত্যি সিগারেট টিগারেট খাবে কিরে? বিড়ি খায়, বিড়ি। তাই দে, বিড়ি দে। না, আমি ধূমপান করি না। আরে এ তো সাধু ভাষায় কথা বলছে রে। সাধু পুরুষ, যা বলেছিস। আপনাদের সঙ্গে পরিচয় তো হলো, এবার আসুন আপনারা। শোন, এই ক্যাম্পাসের প্রতিটা হোস্টেলে, প্রতিটা রুমে আমার ইচ্ছে আসি আর আমার ইচ্ছে যাই।
ওরা অনাদির প্রতিটি জিনিস নেড়ে চেড়ে দেখতে লাগলো। কাঁথা, চাদর, বই, খাতা, বাক্স সবকিছুই। বালিশটা তুলতেই তার নিচে দেখতে পেল পারুলের দেওয়া সোনার চেনটা। কি করছো তোমরা? আরে বাহ, তুই তো বেশ শৌখিন আছিস ইয়ার। এটা সোনা নাকি সিটি গোল্ড? বলে চেনটা তুলে নিল নতুন ছাত্রদের ত্রাস তপেশ বোস। ক্লাসে খুব একটা সুযোগ না পেলেও হোস্টেলে এসে তপেশের দলের হাত থেকে কোনো নতুন ছাত্রের রেহাই নেই। নতুন ছাত্র এলেই পাশের পুরানো ছাত্রেরা তাদের সতর্ক করে দেয় তপেশ সম্পর্কে। তপেশ এলে তাকে নজরানা দিয়ে বশ্যতা স্বীকার করতে হয়, নয়তো বিপদ এড়ানো অসম্ভব। এমন অনেক নজির আছে যে তপেশের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেক ছাত্র হোস্টেল ছেড়ে এমনকি ইউনিভার্সিটি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোনো লাভ হয়নি। চেনটা আঙুলে পেঁচিয়ে ঘোরাতে ঘোরাতে জিজ্ঞাসা করে, এটার ওজন কত রে? চিরদিন শান্ত, নম্র, ভদ্র অনাদির সমস্ত ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেল। চিৎকার করে উঠল অনাদি, রেখে দাও, রেখে দাও ওটা। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। প্রথমে খানিকটা হতচকিত হলেও তপেশ বোসের দল এবার আসল রূপ ধরল। তপেশ চেনটা পকেটে রেখে প্রচন্ড একটা চড় কষিয়ে দিল অনাদির গালে। অনাদিও প্রতিরোধ করতে গিয়েছিল, কিন্তু তার আগে তপেশের দল তাকে কবজা করে। সদ্য গ্রাম থেকে আগত তরুণটি বুঝল জগৎটাকে যত সহজ সে ভেবেছিল আসলে তত সহজ নয়। এলো পাথারি মার খেতে খেতে সে দেখলো একটা ছেলে তার ব্যাগ খুলে বাবার দেওয়া টাকাগুলো তুলে নিচ্ছে। আর্তনাদ করে উঠল সে, না, ওই টাকাগুলো তোমরা নিও না। আমার বাবার জমি বন্ধক রেখে টাকাগুলো দিয়েছে। আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে, তোমাদের পায়ে পড়ি। এই 50 টাকা রেখে দে। শোন, এই 50 টাকা দিয়ে কাল সকালে ট্রেন ধরে বাড়ি চলে যাবে। তারপর সিনিয়রদের সঙ্গে কি করে আচরণ করতে হয় জেনে তারপর আসবি, বুঝেছিস? না না, তোমরা আমার টাকা নিতে পারবে না। ও টাকা আমি তোমাদের নিতে দেব না। যে ছেলেটা টাকা নিয়েছিল তাকে প্রাণপণে জড়িয়ে ধরে অনাদি। তপেশ অনাদিকে এক টানে সরিয়ে আনে। আমার টাকা ফেরত দাও, ফেরত দাও। তোমরা তো সিনিয়র, আমার দাদার মতো। যদি না বুঝে কোনো অন্যায় করে থাকি ক্ষমা করো। দেখো তপাদা, আমার টাকাটা দিয়ে দাও। সত্যি রে, টাকা চাই? হ্যাঁ চাই তো। হ্যাঁ, তাহলে সব জামা কাপড় খুলে সম্পূর্ণ উলঙ্গ হয়ে পুরো হোস্টেলটা ঘুরে আয়। না না, তপাদার মুখের উপর না, তাহলে টাকাও লোপাট। না না না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি তাই করছি। ও তপাদা, দারুণ দারুণ। তপেশের নির্দেশ মতো একে একে সব জামা কাপড় খুলে ফেলল অনাদি, এমনকি গেঞ্জি জাঙ্গিয়া পর্যন্ত। তারপর ঘুরে এলো পুরো হোস্টেল চত্বর। হোস্টেলের আবাসিকরা এরকম ঘটনা অনেক দেখেছে, কেউ কেউ এইরকম পরিস্থিতির শিকারও হয়েছে। বয় বেহারারা মুচকি হাসলো, কিন্তু এ কি, দরজার সামনে ওরা তো নেই, কোথায় গেল? টাকাটা তো ওদের হাতে। এবার সত্যি কান্না পেল অনাদির। জামা কাপড়গুলো বারান্দাময় ছড়ানো, সেগুলো কুড়িয়ে নিয়ে ঘরে ঢুকে দেখে টেবিলের ওপর একটা 50 টাকার নোট চাপা দেওয়া। এবার সত্যি সত্যি ডুকরে কেঁদে উঠল অনাদি। কি করবে সে? যথা সর্বস্ব পণ করে বাবা এই টাকা জোগাড় করে দিয়েছিলেন। কি করে বাবাকে এইসব কথা বলবে অনাদি? এই সভ্য সমাজে বিদ্যা দেবীর পীঠস্থানে এই কি নৃশংস বর্বরতা!
রাগে, লজ্জায়, অপমানে মাথার শিরাগুলি ছিঁড়ে যাচ্ছে অনাদির। পরদিন অনেক বেলা পর্যন্ত 201 নম্বর রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখে কারো হয়তো সন্দেহ হয়। অনেক ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে পুলিশ ডাকা হয়। যাদবপুর থানার পুলিশ দরজা ভেঙে দেখে নতুন বর্ডারটির দেহ সিলিং ফ্যানের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। পুলিশ সাক্ষ্য প্রমাণের অভাবে কোনো কেস করতে পারেনি, কাজেই সবাই জানলো এটি একটি আত্মহত্যার ঘটনা। আর শিকারীরা নতুন শিকারের আশায় আবার ওত পেতে বসলো।